বাংলাদেশের ঢাকা থেকে আমি মির্জুল আবেদিন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রেক্ষাপট টেলিভিশনের যে টক শোটি রয়েছে সমকালীন সংলাপ সেখানে। আমরা সম্প্রতিকালে আসলে দেখতে পাচ্ছি যে আসলে আমাদের এই যে অমর একুশে গ্রন্থমেলা সেখানে আসলে লেখকদের নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা হচ্ছে এবং এই যে যারা আসলে বই লিখছেন তাদেরকে নিয়ে সমালোচনা হচ্ছে, বিভিন্ন বই নিয়ে সমালোচনা হচ্ছে। তো এই যে সাহিত্যের যে আসলে বিষয়টা, এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা আজকে আলোচনা করব এবং আমরা একদম সাহিত্যের বাংলার যে সাহিত্য সেখানের আসলে যে সূত্রপাত, এরপরে যে মুসলিমদের অবদান এবং কেন আসলে মুসলিমরা বর্তমান সময়ে সাহিত্যিক দিক থেকে এতটা পিছিয়ে পড়েছে, এই সকল বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন মিজানুর রহমান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিভাগ বিজ্ঞান বিভাগের একজন ছাত্র ছিলেন এবং বর্তমানে তিনি কিন্তু আসলে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। তো স্যারের অনেক আগে থেকে আসলে সাহিত্যের প্রতি আসলে আগ্রহ রয়েছে, যে কারণে কিন্তু স্যার আজকে আমাদেরকে তার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। স্যার, আপনাকে ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকে আমরা এই যে বাংলাদেশে আসলে সাহিত্যের যে আসলে বিষয় এবং এই যে উন্নত রুচিশীল জাতি গঠনে আমাদের যে সাহিত্য চর্চার যে আসলে ভূমিকা, এটি হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয় এবং এগুলো নিয়ে আজকে আমরা স্যারের সাথে আলোচনা করব, তার থেকে অনেক কিছু জানার এবং শেখার চেষ্টা করব। তো শুরুতেই স্যার আমি আপনাকে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে সাহিত্য বিষয়টা আসলে কি? এটা সাহিত্য বলতে আসলে কি বোঝায়? তোমাকে প্রথমে ধন্যবাদ। আমি যদিও সাহিত্যের ব্যাকগ্রাউন্ডে কেউ না, তারপরেও সাহিত্যের প্রতি ভালোবাসা থেকেই এই তোমার এখানে আসা। তো তোমার প্রশ্ন ছিল প্রথমে যে সাহিত্য বলতে আসলে আমরা কি বুঝি। সাহিত্য হলো আসলে মানব জীবনের যে নানান দিকের প্রতিফলন আছে, নানান দিকের প্রতিফলন যদি বলি আবেগ, চিন্তা, অনুভূতি, কল্পনা, মানুষের অভিজ্ঞতা, এই যে এইসব মিশ্রিত ভাবে মানুষের যে একটা মৌলিক চিন্তা তৈরি হয়, সেটার যদি লিখিত ভাবে প্রকাশ করে কেউ, এই মৌলিক রচনাটাই হলো সাহিত্য। এটা মানুষের যদি ভাবনা বলি, অনুভূতি বলি, এই 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 যে একটা জগৎ তৈরি করে, ভাবনা বা অনুভূতির জগৎ, এই জগৎটাকে আসলে এই 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 ভাষার মাধ্যমে প্রকাশ করে। এখানে সমাজের ঐতিহ্য থাকে, ইতিহাস থাকে, মানবিক মূল্যবোধ থাকে। তারপরে সে যদি কোনো ধর্মীয় বিশ্বাসে আবদ্ধ থাকে, সেই ধর্মের যে মূল্যবোধ, এগুলো কিন্তু এখানে চলে আসে। বিভিন্ন শাখা রয়েছে, যদি আমরা বলি কবিতা, গল্প, উপন্যাস, বিভিন্ন। আসলে মূল কথা যদি আমি বলি যে সমাজের সার্বিক যে একটা সমাজের সার্বিক যে চিন্তা, চেতনা, মূল্যবোধ, সবকিছুকে প্রতিফলিত করে, মানে মানুষের যে মৌলিক রচনায় বা মানুষ যে মৌলিক রচনার মাধ্যমে ফুটিয়ে তুলে শৈল্পিক ভাবে, সেটাই হচ্ছে সাহিত্য। মাসুদ। স্যার, জি স্যার, বুঝতে পারলাম যে সাহিত্য আসলে বিষয়টা কি। তাহলে এই যে আমাদের আসলে ইতিহাস যেটাকে আমরা আসলে বলি, আমাদের 1947 সালে যদি বলি যে আসলে যখন আসলে ইংরেজরা আমাদের উপমহাদেশ থেকে চলে গেল, এরপরে হচ্ছে যে আমরা ধর্মের ভিত্তিতে যে আসলে ভাগ হওয়ার যে বিষয়টা, পাকিস্তান, ভারত, এরপরে আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ হলো। এই যে ইতিহাসের যে একটা বিষয়, এটার সঙ্গে কি স্যার আসলে সাহিত্যের কোনো সম্পর্ক আছে কিনা? আসলে আমি যদি প্রথমত যদি আমি তোমাকে একটু বলি যে ইতিহাস কি সাহিত্য, এই প্রশ্ন যদি আমি তুলো, তাহলে বলবো যে ইতিহাস সাহিত্য না। কিন্তু ইতিহাস হলো একটা বাস্তব ঘটনার বিস্তারিত বিবরণ, যা সময় অনুসারে লিপিবদ্ধ হয়। আর সাহিত্য তো আগেই বললাম। তবে হ্যাঁ, এই ইতিহাসের সাথে সাহিত্যের কানেকশন আছে। কারণ তুমি যদি চিন্তা করো যে সাহিত্যেরও কিন্তু ইতিহাস আছে। হ্যাঁ, সাহিত্যের ইতিহাসে যেই প্রশ্ন জায়গাটা তুমি তুলে ধরেছো, যে যে আমাদের এই ভারত মধ্যে যদি চিন্তা করো যে সাহিত্যের যে রচনাগুলো, সাহিত্য রচনা আগের থেকেই শুরু হয়েছিল। যদি মুক্তভাবে পশ্চিমা গোষ্ঠী, অর্থাৎ বিশেষ করে যখন কলকাতা ভিত্তিক বা পশ্চিমবঙ্গ ভিত্তিক যে সাহিত্য চর্চা হয়েছিল, সেখানে দেখা যায় যে ইংরেজদের একেবারে একতরফা ভাবে ঢালাও ভাবে ফলো করে। এটার পেছনে কারণও ছিল, তখন হয়তো বা শিক্ষা ব্যবস্থা এই অঞ্চলের অতটা মানে ভালো ছিল না হয়তো। তো অনেকে নিয়েছিল ওই সময়। কিন্তু যদি চিন্তা করো আলালের ঘরে দুলাল, যে মানে প্রথম যে উপন্যাসের একটা, সরি,
উপন্যাসের বা প্রয়াস চলেছিল, সেখানে কিন্তু এখানে ক্রিটিক করেছে এবং ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে অর্থাৎ সাহিত্য চর্চা বা চিন্তা করার যে প্রয়াস সেটা কিন্তু তুলে ধরেছে। তারপরে যদি আস্তে আস্তে বলি যে ভারত উপমহাদেশে মেজর ভাবে অনেক ধর্মের মানুষ আছে, তবে মেজরিটি চিন্তা করলে হিন্দু এবং মুসলিম কিন্তু বড় সংখ্যক। আর তুমি যেটা বললে যে সাহিত্যর ভাগটা হয়েছে, যে এটা ভাগ হয়েছে কিনা, মানে রাজনৈতিক ভাবে যে দুইটা দেশ হলো, সেই দেশ ভাগের সাথে আগে যদি চিন্তা করি, এই ব্রিটিশদের তাড়ানোর পেছনে এটাও কিন্তু এই সাহিত্যের একটা বড় অবদান ছিল। মানুষ যেমন ভাবে মুক্তভাবে চিন্তা করে নতুন ভাবে জাগরণ সৃষ্টি হয়েছে, তেমনি ভাবে মুসলিমদের যে তৌহিদি একটা চিন্তা ছিল। এখানে স্যার একটা প্রশ্ন আমার আছে, সেটা হচ্ছে যে স্যার এই যে আহ, রাজনৈতিক এবং ধর্মীয় যে বিষয়টা, আসলে এটা কি আসলে সাহিত্যকে কোনোভাবে আলাদা করে দেয় কিনা? রাজনৈতিক বিশ্বাস বা আলাদা ধর্মীয় ভিন্ন ধরনের বিশ্বাসটা। আলাদা বলবো না, ধর্মীয় বা এটা আলাদা আলাদা ভাবে না, অর্থাৎ সাহিত্য জগতে ইটা মানে প্রেক্ষাপটটা একটু চেঞ্জ করে দেয় এবং ওই রচনাগুলো একটু ডিফারেন্ট হয় অন্যদের চাইতে। যেমন তুমি যদি ব্রিটিশ বিরোধী আন্দোলনের যদি চিন্তা দেখো, লেখক চিন্তা করো, মৌলানা আকরাম খান যদি বলো বা নজরুল বলো, আমাদের জাতীয় কবি নজরুল, কাজী নজরুল ইসলাম বলতেছি, যেটা এদের যে রচনা, এদের যে দ্রোহ, এটা কিন্তু একটা মানে ব্রিটিশদের তাড়িয়ে দেওয়ার পেছনে। তুমি যদি আমাদের সিরাজগঞ্জের ইসমাইল হোসেন সিরাজীর কথা যদি চিন্তা করো, হ্যাঁ, তাহলে কিন্তু তাদের যে লেখা, তার মানে অগ্নিধরা লেখা আমরা বলবো। কারণ অনল প্রবাহ বলে, অনল মানে কি, আগুন, মানে আগুন প্রবাহিত হচ্ছে এমন একটা মানে এমন একটা কবিতা যাকে অনল প্রবাহের কবি বলা হয়। এটা কিন্তু এর কারণে কিন্তু তার মানে বেশ রোশানলে পড়েছে এবং এটা তাকে কি বলবো, ব্রিটিশদের কারাবরণ থেকে শুরু করে কারাবরণ হইতে হইতে তার লেখা বাজেয়াপ্ত হয়েছে এবং তার বয়স মানে 55 বা 57 বছর বেঁচেছিলেন। এর মধ্যে 82 বার তেনারা 144 ধারা জারি করছে তার বিরুদ্ধে, শুধু তার বিরুদ্ধে। তাহলে এই যে এই যে তার চিন্তা, এই চিন্তাটা কিন্তু তাকে করেছে। নজরুলকে যেহেতু কারাবরণ গ্রহণ করতে হয়েছে, সেই সময় কিন্তু আমরা যদি রবীন্দ্রনাথ বলি তাহলে কিন্তু হয় নাই। বাট এই যে ধারা, এক একজনের লেখার চিন্তা এক এক রকম, এইটা একটা বিষয়। আর স্যার, এইখানে যদি লক্ষ্য করি যে আসলে আমাদের বাংলাদেশে যে এই যে গত 15 বছর বা 20 বছর ধরে আসলে আমরা সাহিত্যে শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক কিছু রচনা দেখছিলাম, এবং আমরা যদি আসলে অমর একুশে গ্রন্থমেলার কথা বলি, সেখানে কয়েকটা ব্যক্তিকেন্দ্রিক আসলে বই শুধু দেখছিলাম, এবং আমাদেরকে সব জায়গায় শুধু সেই ধরনের সাহিত্য আসলে পড়ার সুযোগ ছিল। তো এইটা কি আসলে সাহিত্যের জন্য কোনো ক্ষতিকর কিছু, বা এটা কি সাহিত্যকে আসলে ছোট করে দেয়? এখানে আমি তোমাকে একটা কথা বলি, মানে এখানে আবারও একটু হিস্ট্রির দিকে যেতে হয়, যে পাকিস্তান উত্তর মানে যুদ্ধোত্তর, মুক্তিযুদ্ধ উত্তর যে বাংলাদেশ, ওই সময় কিন্তু এই মুসলিম সংখ্যাগরিষ্ঠতার দেশ হয়েছিল। কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠতার দেশ হওয়ার পরে মুসলিম শাসকরা যেহেতু ছিল এবং তাদের শোষণের প্রেক্ষিতে আমরা আলাদা হয়েছি। তো ওই সময় একটা ওইখানে কিন্তু ভারতের একটা বড় একটা স্বার্থ ছিল আমাদেরকে সাহায্য সহযোগিতা করার। তো এইখানে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল যে আসলে এই দ্বন্দ্বটা আসলে ইসলামের সাথে, আসলে কিন্তু তা ছিল না। ওই দ্বন্দ্বটা আসলে ইসলামের সাথে ছিল না, শাসক গোষ্ঠীর সাথে ছিল। এই যে ওই সময় যে একটা তফাৎ তৈরি করেছে, একটা ন্যারেটিভ তৈরি করেছে, যে তৌহিদের মানে তৌহিদি যদি চিন্তা বলি বা ইসলামের মৌলিক স্পিরিট বলি, সেখান থেকে সরে আসা। এই জন্য মানুষ মুসলিম আছে, মুসলিম ধর্মীয় ভাবে মুসলিম, কিন্তু ওই ইসলামের চেতনার সাথে আর কি সাহিত্যটা হয়ে ওঠে নাই। এইখানে বিভিন্ন ধারা আমরা দেখতে পেয়েছি যে এখানে যদি সেকুলারও চিন্তা করো, সেকুলার চিন্তার মধ্যেও আবার ভিন্ন ভিন্ন ছিল। তুমি যদি আহমদ সোফা বলো ঢাকা ইউনিভার্সিটি, তাহলে তার লেখাগুলো যদি দেখো, ইতিহাস যদি ধরো, ভিত্তিক যে উপন্যাস আছে অঙ্কার, ওখানে কিন্তু তার লেখাটা আসছে। তারপরে যদি সমাজকে ক্রিটিক করা, একদম রিয়েলি ক্রিটিক করেছে সমাজতাত্ত্বিক ভাবে। কিন্তু অন্যদের লেখা কিন্তু আবার এইভাবে না, তারা একটা গোষ্ঠীকে করার জন্য, খুশি করার জন্য চেষ্টা করেছে। এই সময় আগে থেকে এটা ছিল, এটা আগে থেকে যদি চিন্তা করো যে ব্রিটিশ আমলে রবীন্দ্রনাথ নজরুলের লেখার মধ্যে বিভিন্ন ডিফারেন্স ছিল, তোমরা জানো। ফরুকের লেখা আলাদা ধরনের, অর্থাৎ
তাকে ইসলামী রেনেসার কবি বলা হচ্ছে, তাহলে এই রেনেসার কবি বলে কি, তাহলে তাদের চিন্তার স্পিরিট আর এদের চিন্তার স্পিরিট একটু ডিফারেন্ট। স্যার এখানে জি স্যার, স্যার এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমরা আমাদের যে আসলে মূল বিষয় ছিল যে আসলে রুচিশীল জাতি গঠনে সাহিত্যের যে আসলে ভূমিকা, তো এই জায়গাতে আসলে সাহিত্য আসলে কিভাবে কাজ করে, বা এখন আসলে আমরা কি আসলে বাঙালি হিসেবে কি আসলে রুচিশীল জাতি হতে পেরেছি কিনা সাহিত্যের মাধ্যমে? সে বলাটা খুব কঠিন যদিও, কিন্তু আমি কিন্তু প্রথমে সাহিত্যের যে সংজ্ঞায় সেখানে কিন্তু আমি বলেছি একটা জিনিস, যে কেন বা মানে সাহিত্যটা কি। সাহিত্য সংজ্ঞার মধ্যে যদি আমি চিন্তা করি যে বাস্তব সমাজকে শৈল্পিক উপায়ে তুলে ধরে লেখার মাধ্যমে, তাইলে আমি যদি রুচিশীল হতে চাই আসলে, তাহলে আমার সংস্কৃতি কি সে বিষয়টা আমার জানা দরকার। যেমন তুমি আমি একটু ভিন্ন ভিন্ন চিন্তা করি যে এক একজন লেখক কিন্তু এক একটা ফ্লেভার নিয়ে আসে, এক একটা ফ্লেভার নিয়ে আসে, এক একটা স্বাদ তার ইয়ের মধ্যে পাওয়া যায়। সিম্পলি তুমি যদি মানে গ্রামীণ জীবন নিয়ে লেখা, তুমি যদি পল্লীকবি জসীমউদ্দিনের লেখা পড়ো, সেই লেখার ধরন একরকম। আবার যদি তুমি চিন্তা করো যে রবীন্দ্রনাথ কিছু গ্রাম নিয়ে লিখেছে, কিন্তু তার লেখাটা একটা শ্রেণীর মধ্যে বলবো যে তার, তিনি নিঃসন্দেহে বড় লেখক, ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ লেখক বলা চল বলবো যে, কিন্তু তার লেখাটা ওই নিম্ন পর্যায়ে মানে বর্গের সাথে মিশে নাই, নিম্ন বর্গ যেটা সাবলটার্ন বলি আমরা। এখানে কিন্তু আবার দেখা যায় যে তারাশঙ্খ বন্দ্যোপাধ্যায় বলো, তাদের লেখাটা কিন্তু আবার প্রকৃতির সাথে জীবনের সাথে যদি নিয়ে আসা বলো, সেই জায়গাগুলো নিয়ে আসতে আবার দেখা যাচ্ছে যে আরণ্যক বা বিভূতিভূষণের রাইটিং যদি তুমি পড়ো, তাহলে দেখা যাচ্ছে কি এক একজন লেখক। আবার মুসলিম সাহিত্যিক যারা আছে, আল মাহমুদ যদি বলো, এখানে যেমনি ভাবে রস আসছে, মানে কাব্যিক বা কাব্যিক রস পাওয়া যায়, আবার তেমনি ভাবে একটা মুসলিম চেতনাও কিন্তু পাওয়া যায়। এই যে এক একজনের লেখা, তাহলে যখন সাহিত্য চর্চা হবে, সুন্দরভাবে সাহিত্যিক চর্চা হবে, এই সাহিত্য চর্চার মাধ্যমে আমরা কি করতে পারবো, বুঝতে পারবো সমাজটাকে। সমাজ আমার মূল্যবোধটা, আমার যে আগে থেকে চলে আসা মূল্যবোধটা, সেই মূল্যবোধটা আমি জানতে পারবো। এবং মানুষের বিভিন্ন ধরনের মানুষের কি ধরনের জীবন আচরণ, তাদের চিন্তা, যেমন ধরো আরণ্যকের মধ্যে যদি বনবাসীদের একটা জীবন আচরণ আমরা শিখলাম। আবার একদম নিম্নবর্গ ডোম, মানে হিন্দুদের নিম্নবর্গেরও মধ্যে অনেক ভেদ আছে। আমি এ নিয়ে একটা আমার অনার্সের থিসিসও ছিল। তো এত মানে নিম্নবর্গের মধ্যেও আবার এত শূদ্রদের মধ্যে এত প্রকার যে মানে আলোচনা করে শেষ করার জন্য আর একটা দিন লাগবে প্রয়োজন। তো ডোম শ্রেণীর একটা, যেমন তুমি যদি কবি উপন্যাস দেখো, একটা ডোম যারা একেবারে নিম্নবর্গ তাদের চিন্তা নিয়ে আসছে, তাহলে আসলে বোঝা যাচ্ছে এই বিভিন্ন সমাজের বিভিন্ন মানুষের যে চিন্তা, যেটা আমরা নর্মালি ইতিহাস থেকে জানাটা বা জানার চাইতে কবি সাহিত্যের মাধ্যমে যদি জানে, এটা অ্যাস্থেটিক একটা ভ্যালু অ্যাড করে, মানে স্যার শৈল্পিক এখানে একটা আমার চিন্তা। একটা প্রশ্ন আছে কি হয় স্যার, স্যার মানুষের মধ্যে এই রুচিবোধটা তৈরি হয়, আর রুচিবোধ যখন তৈরি হয় তখন ওই জাতিটা আস্তে আস্তে মানে রুচিশীল হয় এবং উন্নতির দিকে যাওয়ার পথে অগ্রসর হতে থাকে। স্যার এখানে আমার একটা প্রশ্ন হ্যাঁ, আছে যে ছোটবেলায় আসলে আমরা আমাদেরকে একটা বিষয় বলা হতো যে বিশেষ করে ড্রয়িং বা চিত্র অঙ্কনের ক্ষেত্রে যে যে ছেলেটা হয়তো বা এমন একটা পরিবেশে বসবাস করছে যেখানে আসলে আমরা আসলে বরফের যে দেশগুলো রয়েছে বা শীত প্রধান যে দেশগুলো রয়েছে, সে তার আশেপাশে যে দৃশ্যগুলো দেখছে সে কিন্তু তার চিত্রের মধ্যে ওই জিনিসগুলোই ফুটে তোলার চেষ্টা করে। আবার আমরা যদি আমাদের বাংলাদেশের কথা বলি বা ভারত উপমহাদেশের কথা বলি, তাহলে আমরা কি দেখেছি আসলে সবুজায়ন একটা দিক। তো আমরা তো যখন আসলে কোনো একটা চিত্র আঁকবো, তো সেখানে গাছপালা, ঘর বাড়ি দেখা যাচ্ছে, মাটির একটা রাস্তা। তো এই যে এই বিষয়টাতে আমরা যখন সাহিত্যের দিক থেকে আসলে চিন্তা করি যে এক একটা জায়গায় তো আসলে এক এক রকম সাহিত্য রয়েছে বা সাহিত্যিকদের লেখার আসলে ধরনটাও আলাদা। তো সেক্ষেত্রে যখন আসলে কোনো একটি জায়গায় যখন আসলে এই যে সাহিত্যের লেখার আসলে ধরনটা পাল্টে যায়, তো সেই জাতির মধ্যেও কি আসলে একটা পরিবর্তন লক্ষ্য করা যায় কিনা, বা সেই জাতীয় কি একটা অন্য একটা পথে বা অন্য একটা ভিন্ন ধর্মী দিকে আসলে অগ্রসর হয় কিনা। এবং আরেকটা বিষয় হচ্ছে স্যার যে আমাদের এই যে 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ হলো, সেই মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যদি গত 50 বছরের কথা বলি, তাহলে এই সময়টা আসলে আমাদের সাহিত্যের যে বিষয়টা সেটা আসলে কোন দিকে গিয়েছে? সেটা কি আসলে আমাদের জন্য ভালো কিছু বয়ে এনেছে কিনা, নাকি আমরা আসলে জাতিগতভাবে সাহিত্যিক দিক থেকে পিছিয়ে রয়েছে এখনো? এই জায়গাটায় দুইটা প্রশ্ন করেছে। একটা হচ্ছে যে এই যে বিভিন্ন জায়গায় মানুষের বসবাস, সেটা কি তার সাহিত্যর আহ,
আমাকে শুনতে পাচ্ছ মাসুম? জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে স্যার, আপনি বলেন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে তুমি বলতেছিলে যে প্রথম প্রশ্নটা ছিল যে সাহিত্যের মানুষ যে বিভিন্ন জায়গায় বসবাস এবং এই তুলে বা মানে চিত্র যে উঠে আসে, হ্যাঁ, এটা একটু ভিন্নতা হয়। ভিন্ন এই জন্যই তো বলা হয়েছে যে সাহিত্যের সংজ্ঞায় যে ওই এলাকার কৃষ্টি কালচারের প্রভাবটা আসে, ওই এলাকার কৃষ্টি কালচারের কিন্তু প্রভাবটা অন্য না, ওই এলাকার হইতে হবে। তো ওই এলাকার কৃষ্টি কালচার প্রপার্টি কেমন, আমি তুমি একটু যদি একটু বলি, ডাব্লিউবি এর একটা কবিতা আছে, দ্য লেক অফ ইনিসফ্রি, আমি যতটুকু ভুলে যদি না হয়, ওইখানেও তিনি মানে ওই একটা একটা দ্বীপের একটা তুলে ধরছেন সুন্দর করে কবিতায়। আবার বাংলাদেশেও দেখা যাচ্ছে যে একটা গ্রামের কবিতা তুলে ধরছেন। আহ, আমরা যদি কপোতাক্ষ নদ বলি বা অন্য নদের কথা বলি, তাহলে এই যে তুলে ধরা, এই দুইটার কিন্তু ওই এলাকার ওই ওই যে ভৌগোলিক অবস্থানে ওইটার চিত্রটা উঠে আসে, যে যাতে কি হয়, যারা নগর জীবন আছে তারাও ওইটার এটা পাচ্ছে, আবার নগর সাহিত্য পড়ে আবার গ্রামের মানুষও জানতে পারছে। অর্থাৎ এই মেলবন্ধনটা তৈরি করে, যেটা আসলে এটা একটা বোঝাপড়াও তৈরি হয়। আসলে কিন্তু সমাজ তখনই আগায় যখন বোঝাপড়াটা ভালো হয়। এই জন্য এই রুচিশীল মন মানসিকতা সম্পন্ন লোকগুলা আস্তে আস্তে কি হয় যে এই উন্নয়নের দিকে নিয়ে যায়। আর একটা প্রশ্ন করেছো, যেটা যে স্বাধীনতোত্তর বাংলাদেশে যে সাহিত্যের যে চর্চাগুলো, এগুলো নিয়ে খুব বেশি আমি তোমাকে ডিটেলসে বলতে পারছি না, বাট কিছুটা বলি। সেটা হলো যে বললাম যেটা, মুসলিম হয়েও আমরা ইসলাম থেকে পৃথক হওয়ার যে বিষয়টা, ওই যে বললাম ওই হিস্ট্রিটা করে দিয়েছে। এই জায়গাটায় ঐতিহাসিক ভাবেও কিছু জিনিস আছে। এখানে ঐতিহাসিক ভাবে বলবো যে ইন্ডিয়ান কালচারাল এম্পেরিয়ালিজম এখানে ঢুকেছে, তাদের যে সংস্কৃতির প্রভাবটা এখানে বড় আকার ধারণ করেছে। আবার যদি বলি আন্তর্জাতিক ভাবে যে একটা বৈশ্বিক গ্রাম তৈরি হয়েছে, এটার একটা প্রভাব আছে। সবকিছু মিলিয়ে আসলে এই সাহিত্যের এই জায়গাটায় করেছে, এবং এই মুসলিম স্পিরিটের যে সাহিত্য, সেটাকে আসলে ডিমিনিশ করা বা তাকে দমিয়ে রাখা, এটার একটা বড় ন্যারেটিভ তৈরি করেছে, যে ন্যারেটিভটার কারণেই মূলত মুসলিমদের সাহিত্য কতটা স্যার, ফ্লারিশ এই করেনি। যে আপনি জি স্যার, এই যে আপনি মুসলিমদের আসলে অবদানের কথা বলছিলেন, তো মুসলিমদের অবদান সাহিত্য বা অন্যান্য বিজ্ঞান ক্ষেত্রেও যদি আমরা দেখি যে আসলে আজ থেকে হয়তো বা 400-500 বছর আগেও যে অবদানটা ছিল এখন সেটা আমরা দেখতে পাই না। তো এইখানে আমরা যদি আসলে দেখি যে আসলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তো এই যে মুসলিমদের আসলে সাহিত্যের ক্ষেত্রে যে আসলে অবদান, এই ক্ষেত্রে আসলে তার ভূমিকাটা আসলে কেমন? এখানে তো তার অবদান অসামান্য, মানে কি বলবো, একেবারে বলে শেষ করা যাবে না। কারণ ওই সময়ের যদি মুসলিমদের চর্চার জায়গা তৈরি হয়েছিল, তার সাথে আমরা শুধু তার নামই হয়তো বা আমরা হাইলাইট করি, কারণ আছে এখানে একটু একটু যে খেয়াল করি, একটু জাস্ট বলে দিচ্ছি যে তার লেখা কিন্তু অনেক, কিন্তু তার লেখার কোনটা আমরা পাঠ্যতে নিয়ে আসি, এটা একটু ন্যারেটিভটা বোঝার খুব সহযোগিতা করবে। কারণ আমরা কিন্তু তার ওই পাঠটা নিয়ে আসি যেই পাঠটা আমার সেকুলারিজমের সাথে যায়, অথচ এই অঞ্চলটার ন্যারেটিভটা আসলে সেকুলার ন্যারেটিভ ছিল না আগে। তো এটা, আর তখন থেকে যদি চিন্তা করো যে তখন আরো অনেকেই কাজ করেছেন, মৌলানা আকরাম খা বলো, প্রিন্সিপাল ইব্রাহিম খা, তারপরে তোমার পরবর্তীতে চিন্তা করো যদি ইসমাইল হোসেন সিরাজি, তারপরে ফরুক আহমেদ, বিভিন্ন জনেরই অবদান আছে মূলত। অর্থাৎ এদের অবদান থেকে আস্তে আস্তে সিলসিলাটা আসছে, এখনো পর্যন্ত তাদের প্রভাবটা আছে। কিন্তু লাস্ট কিছু কয়েক বছরে দেখা গেছে যে এদের সাহিত্যকে অনেকটা সরিয়ে রাখা হয়েছে বলতে, ফারুকের লেখা যদি বলো, এদেরকে মানে খুব হাইলাইটে নিয়ে আসা হয় না ইসমাইল হোসেন সিরাজিকেও। তো এটা একটা বড় কারণ। কারণ অনেক সময় দেখা যায় যে তাদের চিন্তা চেতনা যখন মানুষ পড়ে, তখন কিন্তু নতুন ভাবে মানুষ জাগ্রত হওয়ার একটা তৈরি হয়। এখানে দেখা স্যার, এই যে দেখা স্যার, যাচ্ছে। জি স্যার, এখানে স্যার আপনি যে সেকুলারিজম বা অন্যান্য যে আসলে মত বিশ্বাসে যারা আসলে রয়েছেন, তো মানে কি এমন ঘটলো যে স্যার আসলে আমরা এই যে মুসলিমদের যে সাহিত্যিক যে আসলে চর্চা বা তাদের আসলে সাহিত্যের যে আসলে প্রভাব বা তারা আসলে যেভাবে সাহিত্য চর্চাটা আসলে করতেন সেই জায়গাটা সরে গিয়ে কেন আসলে আমরা দিন দিন এই যে সেকুলারিজম বা অন্যান্য যে বিশ্বাসের যে আসলে যে দিকগুলো রয়েছে সেগুলো আসলে সাহিত্যে আসলে বেশি চলে আসছে?
স্যার আপনি মিউট করা আছেন, একটু আনমিউট করে স্যার কথা বলেন। আবার একটু, সরি আমি মিউট করেছিলাম। আবার একটু, আবার একটু। স্যার এই যে আপনি সেকুলারিজমের কথা বলছিলেন যে আসলে কাজী নজরুল ইসলামের মানে মুসলিম হিসেবে বা ইসলামের যে বিষয়গুলো নিয়ে তিনি আসলে লিখেন সেগুলোতে আমরা বেশি চর্চা না করে সেকুলারিজমের যে বিষয়গুলো তার হয়তো কিছু লেখায় ফুটে উঠছে বা দেখা যায় সেগুলো নিয়ে আসলে চর্চা বেশি হয়। তো এইটা আসলে কেন হলো স্যার? কেন আসলে আমরা মুসলিম হয়েও বা আমরা আসলে মুসলিমদের যে সাহিত্যিক যে মনোভাব বা বিশ্বাস সেই দিকগুলো চর্চা না করে আমরা কেন সেকুলারিজমের দিকে আসলে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, বা এটার আসলে পরিবর্তনটা আসলে কিভাবে ঘটলো? আসলে এই জায়গাটা যদি চিন্তা করো যে বলতে যাই, তাহলে বলবো যে আহ ওই একটু আগে যেটা বলেছিলাম যে ওই আমাদের যে জন্ম এই ৭১, ওই ৭১-এই একটা অ্যান্টাগনিস্টিক সিচুয়েশন তৈরি করা হয়েছে, যেটা হলো শাসকরা যেহেতু মুসলিম ছিল, তো এটা আসলে মানে ওই নারীকে তৈরি করেছে যে এটা মুসলিমদের বিরুদ্ধে, আসলে মুসলমানদের সাথে যুদ্ধ করে আমরা আনছি। বিষয়টা তো আসলে এরকম ছিল না। আমরাও তো এখানে মুসলিম মেজরিটি ছিল, তো এখানে তো মুসলমানরাই অবদান রেখেছে, মুসলমানরাই এখানে অন্যরা ছিল না তা না, অন্যরাও ছিল, কিন্তু মুসলমানরা তো মেজরিটি, তারা তো কাজ করেছে, তারা তো এখানে যুদ্ধে অংশগ্রহণ করেছে। হ্যাঁ, এবং কি আলেম ওলামারাও ছিল। তাহলে এই যে এই ন্যারেটিভটা দাঁড় করানোটা, এটা একটা বড় একটা কারণ, এটা একটা বড় লাভ আছে। এটা বড় লাভ হলো বাংলাদেশের সংবিধানেও কিন্তু ইতিহাসে আবার যেতে হচ্ছে একটু। এই সংবিধানের যে আশা বা ধর্ম নিরপেক্ষতাবাদ বলো বা এগুলো বলো, এগুলো কিন্তু একটা বড় একটা মানে জিও পলিটিক্স এর একটা ভূ রাজনীতির একটা প্রভাব এইখানে ঘটেছে। যে এইখানে আসলে ওর পরবর্তীতে মুসলমানদেরকে আহ, উম, মুসলিম সাহিত্যকে প্রমোট করবে বা মুসলিম সাহিত্যকে উপরে নিয়ে আসবে, এই ধরনের জায়গাটা ওইভাবে তৈরি হয় নাই, বা এই মাইন্ড সেট আপটা মানুষের মধ্যে তৈরি হতে দেয় নাই অনেক ক্ষেত্রে শাসক গোষ্ঠী। এটা একটা বড় কারণ। মাসুম, মাসুম শুনতে পাচ্ছ? জি স্যার, এবারে স্যার হচ্ছে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে স্যার আমরা তো আসলে কাজী নজরুল ইসলামের যে সাহিত্যিক যে দিকটা বা সেগুলো নিয়ে আসলে আলোচনা করছিলাম। তো সেক্ষেত্রে এখন যদি আমরা আসলে রবীন্দ্রনাথ ঠাকুর বা আহ, আমরা যদি আসলে লালন ফকির নামে যাকে আসলে চিনি, তো তাদের যে আসলে এই যে যে একটা সম্পর্ক, এই বিষয়টাকে আসলে স্যার কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? স্যার কাইন্ডলি স্যার আনমিউট করে স্যার কথা বলুন। আহ, আহ, লালন ফকিরের সাথে যদি রবীন্দ্রনাথের একটা সম্পর্ক তৈরি কথা বলতেছিলে, যে হ্যাঁ, ওই রবীন্দ্রনাথ ঠাকুরের যেহেতু একটা কুড়ি বাড়ি ছিল শিলাইদহ, আমরা জানি। তো লালন ফকিরের আখড়াও ওই দিকেই, এবং ওই ওই অঞ্চলটা তার মধ্যে ছিল। 13 সালে যখন আসলে তিনি পুরস্কার পান, নোবেল পান, তখন অক্সফোর্ডে যখন ভাষণ দিতে গেছিলেন, সেইখানে কিন্তু তিনি এই আহ, প্রথম এই বিশ্বজগতে মোটামুটি পরিচয় করে দেয় লালনকে তিনি। এবং একটা মজার বিষয় হলো যে ওখানে কিছু ইও আছে, আমি ফামিদুর রহমান, ডক্টর ফামিদুর রহমানের একটা লেখায় আমি দেখেছিলাম যে তিনি লিখেছেন যে অনেকটা কি বলবো, ওখানে কিছু ভক্তদের, লালন ভক্তদেরও একটা চিন্তা আছে যে এটা সত্য বা মিথ্যা, এটা নিয়ে আমি করব না, এটা গবেষকদের কাজ বের করা। এইখানে তারা কিছু ভক্ত আছে যারা মনে করে যে রবীন্দ্রনাথের গানগুলো গীতাঞ্জলি হয়তো বা লালনের গানগুলো হয়ে লালনের গানই গীতাঞ্জলি হয়ে গেছে, এরকম বলা হয়। কারণ তিনি অনেক ওখানে গিয়ে প্রথম তার গানগুলো তুলে ধরেছিলেন ওই জায়গায়, ওই বক্তব্য। এরপরে থেকে কিন্তু মোটামুটি বিশ্বজুড়ে এই জায়গাটা মানে তৈরি হয়েছিল। কিন্তু একটু ফারাক আছে, একটু ফারাক আছে বলতে এইখানে লালন তো, লালন যে বক্তব্য, লালনের যে চিন্তা, এটার মধ্যে আসলে ধর্মীয় চিন্তা ইটা নাই, ধর্মীয় বিষয়টা নাই টোটালি, না হিন্দু না মুসলমান এ ধরনের নাই। এখানে দেহবাদ বা দেহর, এটা এক প্রকার কি বলবো, আহ দেহ কেন্দ্রিক চিন্তা করে, যার কারণে অবাধ মেলামেশার বিষয়গুলো বা যেগুলো কোনো ধর্মেই হয়তো বা এইভাবে অ্যালাউ করবে না, সেই বিষয়গুলো ওখানে চলে আসে। কিন্তু রবীন্দ্রনাথ আবার এইদিকে ছিলেন না। নজরুলের সরি মানে রবীন্দ্রনাথ আবার এদিকে না, রবীন্দ্রনাথ কিন্তু যেহেতু ব্রাহ্মবাদী বিশ্বাস ছিলেন, তিনার চিন্তাটা আবার ভিন্ন ছিল।
তো ওই জায়গাটায় পার্থক্য ছিল, তবে কিছুটা রবীন্দ্রনাথ এই করতেন, অনেক ভূয়সী প্রশংসা না করলে অনেক প্রশংসা করতেন তার লেখা, তার বলা গানগুলোকে। তখন তো লেখা ছিল না, এটা একটা বড় পরবর্তীতে লেখা হয়েছে, এইটা একটা বিষয়। তো স্যার আমরা আসলে সাহিত্যের যে আসলে ইতিহাস সেগুলো নিয়ে আপনার থেকে অনেক কিছু জানলাম, এবং এই যে স্বাধীনতার পরে যে গত 50 বছরের যে ইতিহাস বা সাহিত্য চর্চার যে বিষয়টা এটা জানলাম। তো স্যার এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে সাম্প্রতিক কালে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে অন্যান্য যে পেশায় যারা আসলে নিযুক্ত রয়েছে, যেমন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর বা ধরেন কেউ একজন রিক্সা চালক, বা ধরেন কেউ একজন কোনো একটা কারণে হয়তো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই জনপ্রিয়তা লাভ করেছে, এরপরে তিনি আসলে এই সাহিত্যিক জগতে আসার জন্য তিনি কোনো বই লিখলেন বা কোনো কবিতা নিয়ে আসলে একটি বই লিখলেন বা কোনো একটা উপন্যাস লিখলেন। তো তারা আসলে আমরা আসলে গত 50 বছর আগেও যারা আসলে সাহিত্যিক যারা ছিলেন তাদের লেখাগুলো আমরা এখনো পড়ছি। বা আপনি যদি আসলে কাজী নজরুল ইসলামের কথা বলেন, তিনি বা রবীন্দ্রনাথের কথা বলেন, তারা তো প্রাতিষ্ঠানিক ভাবে এতটা শিক্ষিত ছিলেন না। তারা যা সাহিত্যিক যে আসলে চর্চা বা যেটি আসলে তারা করেছেন, সেটি তো সম্পূর্ণই তাদের মানে আধ্যাত্মিক যে আসলে যে শক্তি বা নিজের অন্তরের যে শক্তি আসলে যেটা সেখান থেকে। যেমন কাজী নজরুল ইসলামের একটা কথা রয়েছে যে আসলে মানুষ তখনই সত্যকে চিনবে যখন সে তার নিজের ভিতরকে আসলে ভালো করে জানবে বা নিজের সত্যকে আসলে সে চিনবে। তো সেই জায়গাটি থেকে আসলে এখন কেন আসলে সেই রকমের সাহিত্যিকগণকে আমরা আসলে দেখতে পাচ্ছি না, বা সাহিত্যিক এর মধ্যে আসলে লেখার মধ্যে যে আসলে আগের যারা আসলে সাহিত্যিক যারা ছিলেন তাদের যে আসলে লেখনী বা এখনের সাথে আসলে এত একটা অমিল কেন, বা এখনকার যারা আসলে এই যে সাহিত্যিক যারা আসলে রয়েছেন বা নিজেরা হওয়ার চেষ্টা করছেন, তারা কি আসলেও আগামী 50 বা 100 বছর পরে আসলে তাদেরকে মানুষ আসলে মনে রাখবে কিনা? এই জায়গাটা স্যার আপনি আসলে কি বলবেন? এই জায়গাটায় আমি একটু বলবো যে তাদের সাহিত্যের মৌলিক যে বিষয়গুলো, মৌলিক যে বিষয়গুলো, সেই জায়গাটা যদি না আসে, সাহিত্যর উপজীব্য যদি হয় খুব ক্ষণিকের বিষয়, তাহলে ওই সাহিত্য চলবেও খুব ক্ষণিক সময়, ওই সাহিত্যটা চলবেও খুব ক্ষণিক সময়, কোনো একটা সময় যে এটা হারিয়ে যাবে। কিন্তু সাহিত্যের মৌলিকত্ব যদি থাকে, একদম সমাজের উপজীব্যটা যদি সমাজকে, কালচারকে, কৃষ্টি কালচারকে, সমাজের মূল্যবোধকে ধরে সেটাকে যদি একদম তুলে ধরা হয়, সেটা কিন্তু অনেকদিন থাকবে। কিন্তু যদি এটা ক্ষণিকের কোনো কিছু উপজীব্য হয়, তাহলে ওইটা আর কিছুদিন পরে থাকে না। এটা একটা বড় ইস্যু। আর এই কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে, এটা মানুষের আসলে পপুলারিটি পেয়ে যাওয়ার একটা বড় একটা উপায়। এটা আমি বলবো যে এই জায়গাটায় একটু যদি আমরা চিন্তা করি যে, আমি একটু আগে বলেছিলাম যে মানুষের জীবনের গতিটা আসলে বেড়ে গেছে। এই গতি বেড়ে যাওয়ার কারণে মানুষ শুধুমাত্র যেটুকু জ্ঞান প্রয়োজন তার জীবন চলার ক্ষেত্রে বা অর্থ উপার্জনের ক্ষেত্রে, সামাজিক মর্যাদা লাভের ক্ষেত্রে, সেই জায়গাটায় করে একটু গভীরভাবে চিন্তা করা বা সমাজ নিয়ে একটু ভাবা, এই সুযোগটা কম। এই জন্য দেখা যাচ্ছে পাঠকও ওইভাবে গড়ে উঠতেছে না, আর লেখকও ওইভাবে গড়ে উঠছে না, এটা আমার কাছে মনে হয়েছে। স্যার এখানে আমরা যদি বলি যে আমাদের হচ্ছে 1990 থেকে 2012 পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছি তারা হচ্ছে জেনারেশন জি, এরপর হচ্ছে জেনারেশন আলফা, এবং এই যে 2025 সালে জানুয়ারি থেকে জেনারেশন বিটা আসলে শুরু হলো। তো এই যে আমাদের জেনারেশনে যারা রয়েছেন তারা কিন্তু আসলে বেশিরভাগ সময় দেখা যায় যে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বেশি ব্যবহার করেন। তাদের মধ্যে বই পড়ার আসলে অভ্যাসটা নেই। বা দেখা যায় যে পরিবার থেকেও পিতামাতা যারা রয়েছেন তারা আসলে তাদের পরীক্ষার রেজাল্টটিকে আসলে বেশি গুরুত্ব দেন, বা তারা মনে করেন যে বোর্ড বইয়ের বাইরে অন্য বই পড়লে তাদের সময় নষ্ট হবে, অর্থের অপচয় হবে, তারা পরীক্ষা ভালো ফলাফল করতে পারবে না। তো একজন শিক্ষক হিসেবে আপনি স্যার এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন, বা আপনার কাছে কি মনে হয় যে স্যার এই যে পরীক্ষায় আসলে ভালো নম্বর নিয়ে আসা শুধুমাত্র বোর্ড বই পড়ে বা এবং অন্যান্য বই না পড়া বা অন্যান্য বই পড়াটাকে আসলে সময় নষ্ট হিসেবে যে আসলে দেখে, একজন শিক্ষক হিসেবে আসলে আপনি এই বিষয়টাকে আসলে কিভাবে আসলে বিবেচনা করেন? এই জায়গাটা আমি একটু বলবো যে গার্ডিয়ান বলো আর যাই বলো, সবার যদি বলি যে এই সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা কিসের সীমাবদ্ধতা? এই সীমাবদ্ধতা হচ্ছে মানুষের অর্থনৈতিক একটা চাপ আছে সমাজে, আর জীবনের গতিটা বেড়ে গেছে। তো যারা এই জেনারেশনে আছে তারা খুব কম সময় দিতে চায়। একটা জিনিস খেয়াল করো যে এই 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 মানুষের গভীরভাবে চিন্তা না করার কারণে মানুষের চিন্তারও স্ট্যাবিলিটি থাকে না, আর চিন্তার স্ট্যাবিলিটি না থাকার কারণে খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হচ্ছে মানসিক। এই জন্য কিন্তু দেখা যায় যে আগে দুঃখ কষ্ট হোক যে কোনো ভাবে হোক, পরিবারের সাথে একত্রে থাকার বিষয়টা বলো, এগুলো ছিল। এখন কিন্তু এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। এই কমে যাওয়ার পেছনে কিন্তু এটা অন্যতম একটা কারণ।
যে মানে এই গভীরভাবে সমাজকে চিন্তা করা, আর গভীরভাবে সমাজকে চিন্তা করতে সাহিত্যর বিকল্প নাই। কারণ যতই আমরা বলি যে এই ভার্চুয়াল কমিউনিকেশনটা, এটা মানুষকে একটা সময় সরিয়ে দেয়। একটা সময় কি এই মানে একটা ক্ষণিকের একটা দেয়, কিন্তু যদি একটা পার্মানেন্ট একটা সলিউশন চাও তাহলে সাহিত্যের দিকে ফিরে আসতে হবে, আমার কাছে মনে হয়েছে। কারণ এতে মানুষের মেলবন্ধনটা তৈরি হয়। স্যার, আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যে স্যার, আপনি নিজেও তো একজন পিতা, আপনার সন্তান রয়েছে, তো আপনি আসলে তাদেরকে আসলে এই যে সাহিত্যের প্রতি যে ভালোবাসা যেন তাদের মধ্যে জন্মগ্রহণ করে, বা তারা যেন বই পড়ে বা এই বিষয়গুলো যেটা করে, এই বিষয়ে আপনি আসলে বাবা হিসেবে কি দায়িত্ব পালন করছেন? এবং আরেকটা বিষয় হচ্ছে স্যার, যে আপনার আসলে সাহিত্যের প্রতি এত আগ্রহ কোথা থেকে আসলো, বা আপনি বা আসলে সমাজ বিজ্ঞান বিভাগের একজন ছাত্র হয়ে আপনি সাহিত্য নিয়ে আসলে এতটা পড়াশোনা কেন করেন, বা এই বিষয়টা আপনার এত আগ্রহ কেন? প্রথমত আমি বলবো যে আসলে খুব বেশি পড়াশোনা করেছি তাও না। তবে হ্যাঁ, কিছুটা আগ্রহ হয়েছিল। এটা একটু যদি আমি ব্যাকে যাই তাহলে বলবো যে আমার এক কলেজে একজন শিক্ষক ছিলেন। তিনি খুব সাহিত্য রসবোধ বলো বা সাহিত্যের যে শিল্পটা এটা তুলে ধরতেন। তো এটা একটা বড় একটা আমার পেছনে কাজ করতো যে ওই সময় থেকে আমি পড়ি। এবং আমার এক কবির মামা ছিলেন, সবসময় পড়ার জন্য লাইব্রেরিতে নিয়ে যাওয়া, এই জায়গাটা তিনি কাজ করেছেন। আমার ইমিডিয়েট সিনিয়র ছিলেন তিনি। পরবর্তীতে আমি যখন ফোকাস ইউনিভার্সিটি ভর্তি কোচিং এ ভর্তি হই, অ্যাডমিশনের কোচিং এ, তখন মঞ্জুরুল ভাই নামে একটা বাংলা পড়াইতেন। তিনি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, বাংলা বিষয়। তো তিনি আসলে মানে আমি দেখেছি একটা শিক্ষক কিভাবে একটা স্টুডেন্টকে মানে এই, প্রভাবিত করতে পারে। তিনি বলার পর ক্লাস নেওয়ার পর আমি নাম বলতো যতগুলো সাহিত্যে, আমার মনে আছে যে কিতু দাসের হাসি মনে হয় একটা ক্লাসে বললো, আমি ইনস্ট্যান্ট শাহবাগ থেকে হেঁটে, আমি চিনি না নীলখাত কোথায়, আমি ওই সময় চলে গেছি ক্লাস শেষেই সাথে সাথে নীলখাত যে বই কিনে এনেছে ওই দিনই পড়েছে। অর্থাৎ এইভাবে আসলে পড়াটা, এটা আসলে সমাজ বিজ্ঞানে ভর্তি হওয়ার আগে থেকেই। পরবর্তীতে যে আমার কিছু সিনিয়র ছিল, আর এখানে এসে বেশ একটা মানে শিক্ষকদের অতটাই পাইনি, বাট কিছু সিনিয়র একটা গ্রুপ পেয়েছি। এবং জুনিয়রও কিছু ছিল স্যার, যারা এখানে আসলে এখানে স্যার, আমি সার্কেলটাই আমাকে একটা অনেক। সম্পর্কে একটা প্রশ্ন করতে চাই স্যার। স্যার, সেটা হচ্ছে যে আপনি আপনার একজন শিক্ষকের কথা বলছিলেন যে তার কারণে আসলে আপনার সাহিত্য জগতের প্রতি এই যে ভালোবাসা বা আগ্রহ তৈরি হওয়াটা, তো এই ধরনের শিক্ষক কি এখন আসলে আছে আছে কিনা, বা এখনকার যারা শিক্ষক রয়েছেন তাদেরকেও আসলে এই শিক্ষার্থীদেরকে শুধুমাত্র পরীক্ষার ভালো ফলাফল, শুধুমাত্র ভালো রেজাল্ট করা, এই দিকগুলো গুরুত্ব না দিয়ে আসলে তাদেরকে অন্যান্য বিষয়গুলোতে আগ্রহ করে তোলা আসলে উচিত কিনা স্যার? এটা নিয়ে আপনি কি বলবেন? এটা ভালো একটা প্রশ্ন করেছে, কিন্তু এটা একটু ডিফারেন্ট ইয়েতে চলে যাবে যে আসলে অধিকাংশই আমরা সত্যি কথা বলতে গেলে শিক্ষকতায় চাকরি করতে আসছে, শিক্ষকতা খুব কম মানুষই করে। আমি মনে হয় ছোট্ট একটা কথা দিয়েই মানে শেষ করব, আমি এইদিকে আর যাবো না। এটা বড় একটা ইস্যু, অন্য অনেক মানে দাবি রাখে আলোচনা। মানে শুধু একটা কথাই বললাম, সেটা হলো যে অধিকাংশই আসলে শিক্ষকতা না, এটা চাকরি করতে আসে, এই জায়গাটার কারণে এই দায়বদ্ধতা আসলে হয় না তৈরি। আর অন্য একটা প্রশ্ন ছিল তোমার যে একজন বাবা হিসেবে বা যদি আমি চিন্তা করি তাহলে কিভাবে করি। আমি যেটা করি, সত্যি কথা যেটা, আমার বাচ্চাদের আমার সাথে নিয়ে বসা, সাথে নিয়ে বসে বই পাশে রাখা, যেমন কোনো অকেশনে বই কিনে দেওয়া। হ্যাঁ, যেমন এইবার যেমন বন্ধ গেল ডিসেম্বরে, উইন্টার ভ্যাকেশনের সময় আমি কিছু বই কিনলাম, হয়তোবা সব বই পড়ে নাই। এটা একটা বড় ইস্যু যে বই কিনে দেওয়া পাশে বইয়ের। আর একটা হলো যে বাবা মা হিসেবে আমরা পাশে বই পড়ছি কিনা, আমার এই অভ্যাসটা আছে কিনা, এটা না হলে আসলে হয় না। নিজে বই পড়ার অভ্যাসটা খুব জরুরি, এটা থাকতে হয়। আর এই পড়ার পরিবেশ তৈরি করে দেওয়া। আমরা অনেক সময় ফ্যামিলি অনেক ইভেন্ট বা বিভিন্ন ক্ষেত্রে যেই জিনিসগুলোর অভ্যস্ততা হই, ওটা আসলে অনেক সময় দেখা যায় যে পড়ার পরিবেশ থাকে না বাসায়। তো একটা পরিবেশ তৈরি করা, প্রথমত বলবো যে বই কিনে দেওয়া বা সাথে সাথে বইয়ের লাইব্রেরিতে নিয়ে যাওয়া, এই ধরনের একটা অভ্যাস গড়ে তোলা, যেটা আমি করে থাকি। আরেকটা হলো নিজে নিজে পড়তে হবে। অর্থাৎ শিশুরা শিখে হলো দেখে দেখে বাবা মা কি করে। এটা অনেক সময় বলতেও হয় না যে বই পড়া, আমি একটা বই পড়তেছি, ও দেখা যায় একটা বই, কিন্তু আমি যখন মোবাইল নিয়ে বসবো ও হয়তো বা একটা ট্যাব নিয়ে বসবে। এটা একটা বড়, এইভাবে যদি আমরা চিন্তা করি
তাইলে প্রত্যেক বাবা মা যদি তার জায়গা থেকে শুরু করে এই কাজটা, তাইলে হয়তো বা আমরা যেই শূন্যতা দেখতে পাচ্ছি, পাঠকের একটা শূন্যতা বলি, বা সাহিত্যের জগতে ঢুকার একটা গভীরভাবে চিন্তা করে সমাজবোধ ভিতরে নেওয়ার যে চিন্তা, এটা কমে যাচ্ছে, সেই জায়গাটা মনে হয় আহ আসতে পারে। তো শুরুটা মনে হয় বাবা হিসেবে বা মা হিসেবে আমারই, বা আমার বাবা মা হিসেবে যারা আছে তাদেরই শুরু করতে হবে। তাইলে হয়তো বা আমরা সুন্দর একটা জাতীয় উপহার দিতে পারবো পরবর্তী দিনে এসে। স্যার, অনেক সময় হচ্ছে আমরা আলোচনা করছিলাম যে আসলে উচ্চ রুচিশীল জাতি গঠনের সাহিত্যের যে আসলে ভূমিকাটা। তো এখানে স্যার সর্বশেষ আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এই যে আমাদের যে জেনারেশন যারা রয়েছেন বা যারা এখনো শিক্ষার্থী, হয়তো বা কলেজে পড়ছেন বা স্কুলে বা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, তো তাদের প্রতি আসলে আপনার উপদেশ কি থাকবে, এবং আহ পিতা মাতা বা আমাদের যারা আসলে বাবা মা রয়েছেন তাদের প্রতি আসলে আপনার অনুরোধ কি থাকবে আসলে এই সাহিত্যিক দিকটা নিয়ে যেন তাদের সন্তানদেরকে তারা আসলে অনুপ্রেরণা দেয়, বা তাদেরকে যেন এই দিকগুলোতে যেন আসলে আগ্রহ তৈরি করে। তো এই এই বিষয়টা স্যার সর্বশেষ আমার প্রশ্ন। তো শিক্ষার্থীদের জন্য শিক্ষক হিসাবে আমি বলবো যে সাহিত্য চর্চাটা করা নিজ উদ্যোগেই করতে হয়। ছোট ছোট করে যদি শুরু করে তাহলে হয়তো বা ভালো করে। তা আমরা প্রতিদিন কিন্তু অনেক সময় নষ্ট করি, যেটা আমরা এই যে এখন করোনার পরবর্তীতে দেখা গেছে যে ডিজিটাল প্ল্যাটফর্মে পড়াশোনাও চলে আসাতে অনেক বেশি সময় এঙ্গেজ থাকার পরে এখন আমরা আর এর থেকে বের হইতে পারি না। তো এই যে এই জায়গাটা আমাদের মানে স্ক্রিন টাইমটা খুব কম দিয়ে আমরা যদি কিছু সময় ফিক্সড রাখি যে আমরা পড়াশোনা সাহিত্য বা সেটা হতে পারে শুক্রবার একদিন, আহ, গল্পের বই হোক, যার যেটাই আগ্রহ ফিল করে সেই জায়গাটায় পড়া শুরু করতে পারে। আর বাবা মার হিসাবে তো বললামই যে বিভিন্ন ধরনের ছোটখাটো ছোট বেলা থেকে তার বয়স উপযোগী করে বইগুলো কিনে দেওয়া এবং সাথে নিজে পড়া, এই অভ্যাসগুলো করা। এবং সেই সাথে যদি পুরো সম্পূর্ণভাবে খেলে চাপ না দেওয়া, চাপ না দেই যদি, যে বই এটাই করতে হবে, এটাই শেষ করতে হবে বই, তাহলে আমাদের ছেলেমেয়েরা আসলে দেখা যায় কি পড়াশোনাকে একটা কি বলবো বার্ডেন হিসেবে নিয়ে ফেলে। এজন্য দেখা যায় যে কিছুদিন পরে আর পড়তেও আগ্রহ থাকে না। এজন্য একটা স্বাভাবিক পরিবেশ তৈরি করে পরিবারেও একটা পড়ার পরিবেশ তৈরি করে যদি করি, তাহলে হয়তো বা আমরা বাবা মা হিসাবেও তাদেরকে সহযোগিতা হবে এবং ওরাও পড়ার প্রতি আগ্রহটা জমবে, আগ্রহী হয়ে উঠবে, আশা করছি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এবং আহ, আমাদের আসলে যারা দর্শক রয়েছেন বা আমাদের বয়সের আসলে যারা রয়েছেন, শিক্ষার্থী বলেন বা যারা আসলে পিতামাতা রয়েছেন, তাদের উদ্দেশ্যে কিন্তু আপনার সাথে অনেক চমৎকার চমৎকার কথা বলেছেন। তো দর্শক মন্ডলী, আজকে এই যে উচ্চ রুচিশীল যে জাতি গঠনে আসলে সাহিত্যের যে আসলে ভূমিকা, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম, এবং আমাদের সঙ্গে কিন্তু আজকে উপস্থিত ছিলেন মিজানুর রহমান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের একজন সাবেক ছাত্র, এবং যিনি কিন্তু বর্তমানে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। তো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং দর্শক আপনাদের থেকেও আজকে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের হাফেজ। তোমাকে অনেক ধন্যবাদ, এবং প্রিয় দর্শক শ্রোতাকেও ধন্যবাদ যে ধৈর্য সহকারে শোনার জন্য। ধন্যবাদ সবাইকে।